নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি আরো 12। আর আরো 12 ইন্দ্রাণীর সঙ্গে রয়েছে আমি অভিক। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, লিলুয়ায় লাইনচ্যুত শেওড়াফুলি লোকাল লাইন তুলে দেওয়া হয়েছে, সমস্ত বগি জুড়ে দেওয়া হয়েছে বলে রেল সূত্রে খবর। সকালে হাওড়া মেন শাখায় ব্যাহত হয় ট্রেন চলাচল। একেবারেই তাই, এবং সাত সকালেই দুর্ভোগে পড়তে হয় নিত্যযাত্রীদেরকে, কারণ খালি লোকাল ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে যায়। শেওড়াফুলি থেকে হাওড়া যাওয়ার সময় এই ধরনের ঘটনা ঘটে, যেখানে একটি খালি বগি লাইনচ্যুত হয়ে যায়, যার কারণে অফিস টাইমে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদেরকে। লাইনচ্যুত হয়ে যায় শেওড়াফুলি লোকাল। তারপর যদিও তড়িঘড়ি সেখানকার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হয়। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, কি পরিস্থিতি? একেবারে স্বাভাবিক কি? একেবারে স্বাভাবিক করে দেওয়া আছে এই রেল সূত্রে। এইমাত্র যেটা আমরা দেখলাম যে ট্রেনটিকে লাইনে, যে বগিটি লাইনচ্যুত হয়েছিল সেকে লাইনে তুলে আরো সমস্ত যে বগিগুলো ছিল সমস্ত জুড়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা করে দেওয়া হলো। তবে 5 ঘন্টা সময় লাগলো। সকাল 7:10 নাগাদ শেওড়াফুলি লোকাল লিলুয়া স্টেশন ছাড়ার পর যখন কারসেটের কাছাকাছি যায়, সেখানে লাইন ক্রসিং এর সময় বিপত্তি ঘটে এবং 4 নম্বর বগি, পেছন থেকে 4 নম্বর বগিটি লাইনচ্যুত হয়ে যায় এবং তার উল্টো দিক থেকে বড়সড় দুর্ঘটনা ঘটত। বর্ধমান লোকাল আসছিল, বর্ধমান লোকালের ড্রাইভার বুঝতে পেরেছে যে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে, কোনো অসুবিধার মধ্যে পড়েছে, তাই এমার্জেন্সি ব্রেক চেপে দাঁড়িয়ে যায়, একেবারে বগির কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। যদি যাওয়ার চেষ্টা করতো, হয়তো বর্ধমান লোকালে প্যাসেঞ্জার ভর্তি ছিল, কিন্তু শেওড়াফুলি প্যাসেঞ্জারে কোনো লোক ছিল না। কিন্তু সে থেকে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়ে এই মুহূর্তে একেবারে পুরোপুরি ট্রেন চলাচল স্বাভাবিক। লাইনচ্যুত ট্রেনটিকে লাইনে তুলে হাওড়ার উদ্দেশ্যে রওনা করে দেওয়া হয়েছে। এই অফিস সময় দুর্ভোগের শিকার হলো অফিস যাত্রীরা। কেন তুমি জানো, এই সময় প্রচুর ট্রেন, লোকাল ট্রেন যাতায়াত করে, সেইগুলো বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে গেছিল। পাশের লাইন চালাবার স্বাভাবিক করা হচ্ছিল, কিন্তু দূরপাল্লার ট্রেনও আটকে গেছিল। তবে একবারে 5 ঘন্টা সময় লাগলো এই লাইনচ্যুত ট্রেনকে তুলে স্বাভাবিক ভাবে চলাচল করতে। এই মুহূর্তে পুরোপুরি ট্রেন চলাচল স্বাভাবিক। একেবারে ধন্যবাদ জগন্নাথ। কথা বললাম প্রতিনিধি জগন্নাথ সামন্তের সঙ্গে। পরিস্থিতি এখন একেবারে স্বাভাবিক হয়ে গিয়েছে এবং ট্রেন চলাচল শুরু হয়েছে। যাত্রীদের যে দুর্ভোগ দেখা দিয়েছিল এই বগি লাইনচ্যুত হয়ে যাওয়ার ফলে অফিস টাইমে যাত্রীরা চরম হয়রানির শিকার হন, তবে এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক বলে কিন্তু জানা যাচ্ছে। আসছি পরের খবরে। আজ শহরে প্রচারে প্রধানমন্ত্রী, বিকেল থেকে রোড শো করবেন মোদী। বারাসাত, যাদবপুর ও উত্তর কলকাতায় রোড শো রয়েছে মোদীর। এবং মোদীর এই রোড শোকে ঘিরেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে শহর জুড়ে। বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত সব রাস্তায় যান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা, অন্যান্য যান চলাচলেও বিধি নিষেধ রয়েছে। আমরা যেমনটা জানি যে 7ম দফা নির্বাচন রয়েছে, তার আগেই নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়। প্রিয়গোপাল, কি দেখতে পাচ্ছ? কারণ প্রধানমন্ত্রী মোদী শহরে আসবেন, তার যে নিরাপত্তা ব্যবস্থা সেটা স্বাভাবিকভাবেই অনেকটাই কিন্তু আলাদা। সেক্ষেত্রে কি প্রস্তুতি থাকছে? একদমই, দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আসছেন বারুইপুর সহ কলকাতার একাধিক জায়গায়। ইতিমধ্যেই কিন্তু যে মেন রাস্তা, সেই রাস্তায় কিন্তু যান চলাচল বন্ধ করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে এই যে সভা করবেন, সামনেই কিন্তু 7ম দফা লোকসভা নির্বাচন। তারই আগে যাদবপুর ও জয়নগর বিজেপি প্রার্থীর সমর্থনে কিন্তু বারুইপুর সাগর সংঘের মাঠে কিন্তু সভা করবেন নরেন্দ্র মোদী। এদিকে কিন্তু তার যে নিরাপত্তা, সেই নিরাপত্তার মধ্যে একদম নিরাপত্তা বেষ্টনীর মধ্যে মুড়ে ফেলা হয়েছে পুরো সাগর সংঘের মাঠকে। এছাড়াও যেটা দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু বিজেপি সমর্থক যারা আছে তারা ইতিমধ্যেই ভিড় করতে আরম্ভ করেছে এই সভাস্থলে। ইতিমধ্যেই কিন্তু সভাস্থল আস্তে আস্তে পূর্ণ হচ্ছে। এই বিষয়টা জানতে চাইবো যে প্রধানমন্ত্রী যখন রোড শো করবেন, স্বাভাবিকভাবেই বিজেপি কর্মী সমর্থকদের ভিড় থাকবে এবং মানুষের, একটা সাধারণ মানুষের ভিড়ও কিন্তু সেখানে দেখা যাবে। সেই ভিড়কে সামাল দেওয়ার জন্য কি কোনো বিশেষ ব্যবস্থা রয়েছে? একদমই, দেখো, যে ওই নরেন্দ্র মোদী যে হেলিপ্যাড থেকে যে সভাস্থলে আসবেন, প্রায় 1 কিলোমিটার দূরে সভাস্থল, যে সভাস্থল যে রাস্তা দিয়ে আসবেন সেই রাস্তায় দুপাশে যে বাঁশের ব্যারিকেড করা হয়েছে, যাতে যে উৎসাহী জনতা, সেই উৎসাহী জনতা যাতে কোনো ব্যাঘাত ঘটাতে না পারে, সেই কারণেই কিন্তু রাস্তার দুপাশে ব্যারিকেড করা হয়েছে এবং রাস্তার দুপাশে থাকছে কড়া পুলিশি নিরাপত্তা, যাতে কোনো অসুবিধা না হয় এই পথসভায়। ধন্যবাদ প্রিয়গোপাল। কথা বললাম প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়ের সঙ্গে। অর্থাৎ আজ হাই ভোল্টেজ প্রচার
সপ্তম দফা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শহরে প্রচার করবেন। শুধু প্রচার নয়, তার রোড শো থাকছে। বারাসাত, যাদবপুর, উত্তর কলকাতায় রোড শো করবেন এবং মোদীর এই রোড শো ঘিরে যে প্রচুর মানুষের সমাগম হবে, বিজেপি কর্মী সমর্থকেরা ভিড় জমাবেন, তার জন্য কিন্তু কড়া থাকছে নিরাপত্তা ব্যবস্থা। একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তো এ শহরে আসছেন, তার রোড শো রয়েছে, সভা রয়েছে, পাশাপাশি নরেন্দ্র মোদী তিনি আজকে মুখ খুলেছেন সংরক্ষণ নিয়েও। সংরক্ষণের বিরুদ্ধে কথা বলার জন্যই বিরোধীরা টার্গেট করছে, এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায় নিয়ে মোদীর বক্তব্য। হাইকোর্টের রায় দেখলেই বোঝা যায় কত বড় জালিয়াতি হয়েছে। ভোট রাজনীতির জন্য বিচার বিভাগের অপব্যবহার করছে তৃণমূল। একেবারেই তাই। এবার সংরক্ষণের বিষয় নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মুখ খুলেছেন। কি বলেছেন প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে শোনাবো আপনাদেরকে। कि पहले इन्होंने कानून बना करके माइनॉरिटी को देने का पाप शुरू किया, पहले आंध्र में शुरू किया। सुप्रीम कोर्ट ने तक में वो हार गए, हाई कोर्ट ने उसको रिजेक्ट कर दिया क्योंकि संविधान अलाउ करता नहीं है। तो इन्होंने चालाकी करके पिछले दरवाजे से खेल शुरू किया और पिछले दरवाजे से खेल शुरू करने के लिए इन लोगों ने रातों रात मुसलमान की सभी जातियों को ओबीसी बना दिया। सभी जातियों को ओबीसी बना करके जो ओबीसी का हक था वो रातों रात डाका डाल दिया, लूट लिया। और इसके खिलाफ चुनाव की सरगर्मी चल रही है। तब हम तो बोल ही रहे थे कि भाई ये हो रहा है, कर्नाटक में हुआ है, मैंने बताया था। हम बंगाल के लिए भी बोल चुके थे। लेकिन जब हाईकोर्ट का जजमेंट आ गया तब ये साफ हो गया कि इतना बड़ा धोखा हो रहा है। लेकिन इससे भी दुर्भाग्य की बात है कि इतना बड़ा वोट बैंक की राजनीति करने के लिए वे अब इनको भी गाली दे रहे हैं, जुडिशरी को गाली दे रहे हैं, न्यायपालिका को गाली दे रहे हैं और वो यहाँ तक कह रहे हैं कि कुछ भी हो जाए हम कोर्ट की बात मानने वाले नहीं हैं। कि ये जो स्थिति है वो किसी भी हालत में स्वीकार्य नहीं हो सकती है। सर केजरीवाल इन्होंने ये पाप कर दिया है, उसके खिलाफ मैं बोल रहा हूँ, इसलिए उनको झूठ बोलने के लिए ऐसी चीजों का उपयोग करना पड़ रहा है। अभी कोलकाता हाईकोर्ट का জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা রদ দেশের একতা বৃদ্ধি করেছে, এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি তিনি আরো দাবি করেছেন, তিনি বলেছেন যে ৩৭০ ধারা অপসারণের সিদ্ধান্ত দেশকে আরো শক্তিশালী করেছে। মোদী বলেছেন ৩৭০ অনুচ্ছেদটি মাত্র ৪-৫টি পরিবারের জন্য ভেবে কার্যকরী করা হয়েছিল। এটি কাশ্মীরের সমস্ত মানুষ বা দেশের মানুষের জন্য নয়। নিজেদের সুবিধার জন্য তারা ৩৭০কে সামনে রেখে একটি প্রাচীর তৈরি করা হয়েছিল। ৩৭০ সরানো হলে কাশ্মীরে আগুন জ্বলবে এমনই বাতাবরণ তৈরি করে রাখা হয়েছিল। যদিও ৩৭০ অপসারণের পরে কাশ্মীরের জনগণের মধ্যে একতা বেড়েছে এবং তারই প্রতিপক্ষ ফলাফল নির্বাচন ও পর্যটনে দেখা যাচ্ছে, এমনই দাবি করেছেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোনাব আপনাদের। 370 ये सिर्फ एक 5-4 परिवारों का ही एजेंडा था जी। ये न कश्मीर की जनता का एजेंडा था न देश के लोगों का एजेंडा था। ये अपने फायदे के लिए ये 370 की ऐसी एक दीवार बना के बैठे थे ताकि कोई झोंक न पाए और कहते थे 370 हटेगी तो आग लग जाएगी। वो कहते थे 370 हटेगी तो कश्मीर चला जाएगा। आज ये सत्य हो गया कि 370 हटने के बाद ज्यादा एकता की अनुभूति हो रही है, कश्मीर के लोगों का अपनापन ज्यादा बढ़ रहा है और इसलिए इसका सीधा परिणाम चुनावों में भी दिखाई देता है, टूरिज्म में दिखाई दे रहा है। G20 समिट वहां होती है, बड़े शान से कश्मीर ने उनका स्वागत किया पूरी दुनिया का। और इसलिए ये कैसे झूठी दीवारें खड़ी कर करके देश को टुकड़ों में देखा गया, इसका यह उदाहरण है और उसको मैंने ध्वस्त किया।
আপনাদেরকে শোনালাম যে 370 ধারা প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঠিক কি বলেছেন। তিনি বলছেন যে জম্মু কাশ্মীরে 370 ধারা রদ দেশের একতা বৃদ্ধি করেছে, এমনই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তিনি বলেছেন যে এই 370 ধারা অপসারণ দেশকে আরো শক্তিশালী করবে। শান্তনু সেন তৃণমূল মুখপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শান্তনুবাবু, একদিকে যেমন প্রধানমন্ত্রী বলছেন সংরক্ষণ নিয়ে যে সংরক্ষণের বিরুদ্ধে কথা বলার জন্য বিরোধীরা টার্গেট করছে, পাশাপাশি অন্যদিকে 370 ধারা প্রসঙ্গে তিনি বলছেন 370 ধারা রদ দেশের একতা বৃদ্ধি করেছে। দুটো প্রসঙ্গেই আপনার প্রতিক্রিয়া চাইব। 370 ধারা তারা করে থাকে, তাহলে কাশ্মীরে বিজেপি তাদের নিজেদের প্রতীকে কোনো প্রার্থী দিতে পারলো না কেন? নরেন্দ্র মোদী এবং তার দল তো চায় যে এই দেশে একটাই ধর্ম থাকুক, একটাই দল থাকুক, একটাই ভোট হোক, একটাই দেশ থাকুক এবং এক ধরনেরই মানুষ থাকুক এবং এক রাজনৈতিক দলেরই সমর্থক থাকুক। এই যে বহুত্ববাদ যেটা আমাদের ভারতবর্ষের সংবিধান আমাদের দিয়েছে, সেটার বিরোধিতা প্রথম থেকেই করছে। সেই জন্য তো আমরা আতঙ্কগ্রস্ত যে তিনি আবার যদি ক্ষমতায় আসেন তাহলে সংবিধান তিনি পাল্টে দেবেন। এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে যা বক্তব্য তিনি তো পরিষ্কার করে বলেছেন, কারণ ন্যায্য অধিকার কারার চেষ্টা করা হলে আমাদের নেত্রী প্রতিবাদ করবেন এবং আমরা প্রতিবাদ করব। শান্তনুবাবু, নরেন্দ্র মোদী বলছেন যে এই সংরক্ষণই কত বড় জালিয়াতি হয়েছে তা হাইকোর্টের রায় দেখলেই বোঝা যায়, কি বলবেন এই বিষয়ে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, ধন্যবাদ জানাবো। কথা বললাম তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। একেবারেই তাই। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সংরক্ষণের বিষয় নিয়ে একদিকে যেমন মুখ খুলেছেন, পাশাপাশি 370 ধারা রদ প্রসঙ্গেও তিনি বলেছেন। বাংলা নির্বাচনে নিজেদের অস্তিত্বের জন্য লড়াই করছে তৃণমূল। নির্বাচনের আগে বিজেপি কর্মীদের জেলে ঢোকানো হচ্ছে। তৃণমূলের এই নৃশংসতার পরেও তাদের ভোট দিচ্ছে সাধারণ মানুষ। একদম এভাবেই তৃণমূলকে আজকে তোপ দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বারবার যে প্রসঙ্গ বলেছেন যে এর আগেও নির্বাচনের আগে বিজেপি কর্মীদেরকে জেলে ঢোকানো হচ্ছে, তৃণমূলের এই নৃশংসতার পরেও তাদেরকে ভোট দিচ্ছে সাধারণ মানুষ। কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোনাবো আপনাদের। की है और अभी आप शायद फिर जाने वाले हैं बंगाल, क्या लगता है आपके प्रोस्पेक्ट्स कैसे रहेंगे बंगाल में? एक तो मुझे लगता है कि एनआईए के जो फुट सोल्जर्स हैं, एक बार उनको वेरीफाई कर देना चाहिए कि वो कहां से रिपोर्टिंग आपको भेजते हैं। बंगाल के चुनाव में टीएमसी पार्टी अस्तित्व की लड़ाई लड़ रही है। आपने देखा होगा पिछले असेंबली के चुनाव में हम 3 थे, 3 में से बंगाल की जनता ने हमें 80 पर पहुंचा दिया। हमें लोकसभा के अंदर भारी बहुमत पिछले चुनाव में मिला था। इस बार पूरे हिंदुस्तान में द बेस्ट परफॉर्मिंग स्टेट कोई होगा तो पश्चिम बंगाल होने वाला है। भारतीय जनता पार्टी को सर्वाधिक सफलता पश्चिम बंगाल में मिल रही है और पश्चिम बंगाल का चुनाव एक तरफा है, जनता जनार्दन उसको लीड कर रही है और उसके कारण सरकार में बैठे हुए लोग, टीएमसी के लोग बौखलाए हुए हैं। लगातार हत्याएं हो रहे हैं, हमले हो रहे हैं, भाजपा कार्यकर्ताओं को चुनाव के पहले जेलों में बंद कर दिया जा रहा है। इस सारे जुल्मों के बावजूद भी मतदान भी जनता ज्यादा कर रही है और वोट भी ज्यादा हो रहा है। ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে নজর রাখবো, আজ শহরে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও রোড শো। কলকাতা উত্তর ও দক্ষিণ কেন্দ্রের জন্য রোড শো করবেন মুখ্যমন্ত্রী। এন্টালি থেকে পার্ক সার্কাস 7 পয়েন্ট হয়ে কোয়েস্ট মল পর্যন্ত রোড শো রয়েছে মমতার। আজ বিকেল বেলাতেই রোড শো করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 1 জুন 7ম দফা একবারে শেষ দফার নির্বাচন রয়েছে। পশ্চিমবঙ্গের 9টা আসনে হবে নির্বাচন। তার আগেই নির্বাচনী প্রচারে ঝড় তুলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শহরে একাধিক কর্মসূচি থাকছে তার। একদিকে যেমন উত্তর কলকাতা, পাশাপাশি দক্ষিণ কলকাতার প্রার্থীর হয়েই আজকে তিনি এই নির্বাচনী প্রচার করবেন। এছাড়া আজকে আমরা জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো রয়েছে এবং অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো রয়েছে। অর্থাৎ দুই প্রধানকে কিন্তু দেখা যাবে এবার তারা নির্বাচন প্রচারের ময়দানে একেবারে ঝড় তুলবেন। সেটাই আজ হাই ভোল্টেজ প্রচার দুটি, একদিকে প্রধানমন্ত্রী রোড শো, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো।
আর এই মুহূর্তে আরো একটি বড় খবর দিকে নজর রাখবো। আপনাদের নিশ্চয়ই মনে আছে বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় এবার সেই ঘটনাতে আবারও তল্লাশি চালানো হলো। বাগজোলা খালে চলল তল্লাশি। সিআইডি ও ডিএমজি কর্মীরা বাগজোলা খালের সাতুলিয়ায় তল্লাশি অভিযান শুরু করে। বৃষ্টির কারণে তল্লাশি বন্ধ ছিল, তবে আবারও শুরু হয়েছে তল্লাশি অভিযান। একেবারেই তাই। আপনারা জানেন যে গত 12ই মে বাংলাদেশের সাংসদ তিনি এসেছিলেন পশ্চিমবঙ্গে এবং তারপর থেকেই নিখোঁজ ছিলেন এবং তারপর তার টুকরো টুকরো দেহ পাওয়া যায় এবং সেই দেহগুলি কোথায় ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে সেই নিয়েই কিন্তু ধৃতের কাছ থেকে জানতে চাইছেন সিআইডির আধিকারিকরা। সেই কারণে এর আগেও তল্লাশি অভিযান চালানো হয়েছে, ফের একবার আজকে তল্লাশি অভিযান চালাচ্ছেন তারা। সিআইডি ও ডিএমজির কর্মীরা তারা তল্লাশি চালাচ্ছেন বাংলাদেশের সাংসদ খুনের ঘটনাতেই আজকের এই তল্লাশি বাগজোলা খালে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। সিআইডি এবং ডিএমজি কর্মীরা তারা তল্লাশি চালানো শুরু করেছেন। বৃষ্টির কারণে তল্লাশি অভিযান বন্ধ ছিল, তবে আবারও চালু হয়েছে তল্লাশি। বাগজোলা খালের সাতুলিয়ায় তল্লাশি অভিযান চলছে। বাংলাদেশের সাংসদ এই দেশে আসার পর অর্থাৎ রাজ্যে আসার পর নিখোঁজ হয়ে যান। এরপরে কিন্তু যে বেশ কিছু রহস্য ঘনীভূত হতে থাকে যে কোথায় রয়েছেন তিনি, তার খোঁজ শুরু হয়। এরপরে বেশ কিছু ঘটনা সামনে আসে, তবে বাংলাদেশে সাংসদ খুনে আবারও তল্লাশি শুরু হয়েছে। বৃষ্টির কারণে বন্ধ থাকায় আবারও সেই তল্লাশি অভিযানকে চালু করা হলো। একেবারেই তাই। এবং আপনারা জানেন যে মুম্বাই থেকে যে কসাইকে নিয়ে আসা হয়েছিল বাংলাদেশের সাংসদকে খুন করার জন্য, ইতিমধ্যেই তাকে নিজেদের হেফাজতে নিয়েছে সিআইডির আধিকারিকরা। তাকে নিয়েই কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন তারা। এবং এই বিষয় নিয়েই আমরা আরো বিস্তারিত জানবো। জাহাঙ্গীর হোসেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। জাহাঙ্গীর, এর আগেও আমরা দেখেছিলাম যে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল বাংলাদেশের সাংসদ তার টুকরো টুকরো দেহ কোথায় ফেলে রাখা হয়েছে সেই বিষয়ে জানার জন্য। আজকেও ফের একবার তল্লাশি অভিযান চালানো হলো বাগজোলা খালে। কি আপডেট রয়েছে এই তল্লাশি নিয়ে? জানা গেছে যে বাংলাদেশের সাংসদ খুন, সেই খুনের ঘটনায় কিন্তু কয়েকদিন ধরে লাগাতার যে ভাঙড় বাগজোলা খাল, সেই বাগজোলা খালে তল্লাশি চালাচ্ছে। প্রথম 4 দিনের ব্যর্থ হওয়ার পরই তারপরে তাদের আসামিদের পিসি তাদের বিভিন্ন বিষয়গুলি আমি মনে করি তদন্তকারী কর্মকর্তা এগুলি আমলে আনবেন, বিবেচনা আনবেন। তারপরে কোর্টে প্রেরণ করলে সেখানে মাননীয় কোর্ট সেটাও তো আমলে নেবেন। এবং আমরা যেটা মনে করি যে এটাকে বলে জুরিসপ্রুডেন্স, যেটা যে তারা এটা আমলে নিয়ে আমি তো মনে করি এটা তারা বের করবেন। কারণ তাদের আসামিদের পিসিপিআর ইত্যাদি বিবেচনা রেখে বিজ্ঞ আদালতে যে আমরা রিপোর্টটা প্রেরণ করব তদন্তকারী কর্মকর্তা, সেখানে লজিক্যাল এবং জুরিসপ্রুডেন্ট ডিসক্রিশন কাজে লাগিয়ে আমি তো মনে করি এই লোমহাসক হত্যাকাণ্ডের বিচার খুব কষ্টকর হবে বলে আমি মনে করি না। হারুন ভাই, উপরে সেন্সর, উপরে একটা রুম রয়েছে যেটা ফেস সেন্সর, সেটা এবং হত্যাকারীরা যে খুন করার জন্য যে সমস্ত ইকুইপমেন্ট ব্যবহার করে। দেখেন, আমি একটা কথা বলি, আমরা আমাদের মূল ঘাতক এবং এখানকার যে জাহিদ হালদার, এরা যে তথ্যগুলি তারা দিয়ে 2 দেশ থেকে আমরা নিয়েছি, আমরা ক্রস এক্সামিন করেছি। সেখানে তারা যে গাড়িটা ব্যবহার করেছে, কোন রঙের গাড়িটা ব্যবহার করেছে, কে কে ছিল, আমরা তো হুবহু মিল পেয়েছি। আমাদের সেখানে সিসিটিভিতে আমরা কোথা থেকে কোথায় গিয়েছে সেই সিসিটিভি তাদের আমরা সকল তথ্য আমরা পাচ্ছি। সেখানে তারা ঢুকে কোন রুমে গেলেন সেটা সিসিটিভি আমরা পাচ্ছি, ডিজিটাল এভিডেন্স পাচ্ছি, পারিপার্শ্বিক সাক্ষ্য পাচ্ছি। অতএব আমি মনে করি যে আপনারা যে প্রশ্নটি করছেন বারবার যে না পাওয়া গেলে কি হবে, আমার মনে হয় যে সর্বোপরি আমি মনে করি ভারত বাংলাদেশ উভয় দেশের বিজ্ঞ তদন্তকারী কর্মকর্তারা তারা অবশ্যই পারিপার্শ্বিকতা, ডিজিটাল এভিডেন্স এবং আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, পিসিপিআর ইত্যাদি বিবেচনা রেখে বিজ্ঞ আদালতে যে রিপোর্ট প্রদান করবেন, সেই রিপোর্টের ভিত্তিতে আমি মনে করি বিজ্ঞ আদালত লজিক্যাল এবং জুরিসপ্রুডেন্স ডিসক্রিশন কাজে লাগিয়ে। আমরা এই নিয়ে কথা বলবো। জাহাঙ্গীর হোসেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। জাহাঙ্গীর, তুমি যেমনটা বলছিলে এই তল্লাশি সম্পর্কে এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছ? কয়েকদিন ধরে লাগাতার তল্লাশি চলছে, কখনো বৃষ্টির কারণে বন্ধ হচ্ছে, কখনো রাত হয়ে যাওয়ার কারণে বন্ধ হচ্ছে। আজকে আবার নতুন করে তদন্ত শুরু করলো সিআইডি টিম এবং ডিএমজি কর্মীরা। তারা কিন্তু এই বাগজোলা যে খাল, সেই খালে নেমেছে এবং খেপ জাল ফেলেই কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। দেখা যাক আজকেও তারা উদ্ধার করতে পারে কিনা বা আজকেও ফেলে হয় কিনা সেটা দেখার বিষয়ে আমরা অবশ্যই নজর রাখবো। তবে সকাল ঠিক কিছুক্ষণ আগে, ঘন্টা 2 আগে এখানে ডিএমজি কর্মী এবং সিআইডি টিম তারা আসে। তারপর আসার পরেই
ছেপ জাল দিয়ে তারা কিন্তু এই যে বাগজলা খাল আছে সেই বাগজলা খালে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে। বেশ, ধন্যবাদ তোমায়। জাহাঙ্গীর হোসেন আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ এই যে বাংলাদেশের সাংসদ খুনের ঘটনা, সেই খুনের ঘটনার বিভিন্ন তথ্যসূত্র পেতে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং এই বাংলাদেশের সাংসদের দেহ টুকরো টুকরো করার পর কোথায় তা ফেলা হয়েছিল সেই নিয়েই কিন্তু এখনো পর্যন্ত তদন্ত আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন সেগুলি খুঁজে বের করার জন্য। রেমালের জোরে ক্ষয়ক্ষতি, ত্রাণ কাজে নজর মুখ্যমন্ত্রী। ভয়াবহ পরিস্থিতি সামলানোর জন্য ভাই বোনদের এক্স হ্যান্ডেলে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন মুখ্যমন্ত্রী। একদমই তাই, মৃতদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবার নিরাপত্তায় প্রার্থনা জানিয়েছেন তিনি। আমরা এই নিয়েই কথা বলবো। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমস্ত রকম বিষয়ে কিন্তু খোঁজ খবর নিয়েছিলেন। রেমালে বিধ্বস্ত এলাকায় কিভাবে ত্রাণ সামগ্রী পৌঁছচ্ছে, কিভাবে মানুষজনকে সাহায্য করা হচ্ছে, আর সেই নিয়ে টুইটও করেছেন তিনি, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। কি বলেছেন তিনি? দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল বন্যা দুর্গত অবস্থায় হেলিকপ্টারে পরিদর্শন করবেন। তার আজকে যাবার কথা ছিল, যেহেতু প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনি যেতে পারেননি এবং যেভাবে সাধারণ মানুষ কাজে লাগিয়েছেন এই ত্রাণের দেওয়ার জন্য এবং দুর্গতদের উদ্ধারের জন্য, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াও যেভাবে দলের কর্মীরা কাজ করছেন তাতেও তিনি অত্যন্ত খুশি এবং সেই জায়গাতেই তিনি রাজ্যবাসীর পাশে থাকার কথা বলেছেন। ইতিমধ্যেই লোকাল প্রশাসন অর্থাৎ বিডিও তরফ থেকে বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে, ত্রিপল পাঠানো হচ্ছে। এছাড়াও বাড়ি মেরামতের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। এখন নির্বাচন এখনো বাকি রয়েছে, যে দুটি জায়গাতে ক্ষতি হয়েছে সেই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় যাতে তাদের পাশে থাকতে পারে সেই জন্য বেশ কিছু বার্তা দিয়েছেন এবং আজকেও তার যাওয়ার কথা ছিল বন্যা দুর্গত উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা দেখার, কিন্তু তিনি সেই সফরসূচি বাতিল করেছেন। আগামীকাল তিনি যাবেন বলে জানিয়েছেন। বেশ, ধন্যবাদ তোমায়। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে ধন্যবাদ জানিয়েছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি এবং এই রেমালে ক্ষতিগ্রস্ত পরিবার তাদের সহায়তা যারা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেমালে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে পঞ্চায়েত সদস্যরা ত্রিপল বিলি পঞ্চায়েত সদস্যদের এবং ত্রাণ বিলি করা হচ্ছে। যে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে তাদের প্রত্যেককেই কিন্তু ত্রাণ দেওয়া হচ্ছে এবং আমরা দেখেছি যেভাবে যুদ্ধকালীন পরিস্থিতিতে ঝড় মোকাবেলা শুরু হয়েছিল সেই মতো যে সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু একেবারে পঞ্চায়েত সদস্যরা তারা মানুষের পাশে আছে এবং যা যা করার সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আর স্বরূপনগরের ক্ষেত্রেও আমরা যে ছবি দেখতে পেয়েছিলাম, এই রেমালের দাপটে 300টি পরিবার তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাদেরকেও ত্রিপল তুলে দিলেন গোবিন্দপুর পঞ্চায়েতের সদস্যরা। আমরা এই নিয়েই কথা বলবো সরাসরি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিতের কাছে যাব। সঞ্জিত, রেমালের দাপটে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা বিপর্যস্ত হয়েছিল, বসিরহাট, সন্দেশখালী, সেখানে বিভিন্ন জায়গায় যে বিপর্যস্ত হওয়ার ছবি আমরা দেখেছিলাম, কতটা স্বাভাবিক ছন্দে ফিরেছে এখনো পর্যন্ত রেমালের ঘটনা ঘটার পর? একদিন পেরিয়ে গেছে, ত্রিপল বিলিরও কাজ চলছিল সেখানে। দেখো, বিগত দিনে আয়লা, আমফান, ইয়াসের পর রেমালের তাণ্ডব দেখেছে গোটা বাংলা। ইতিমধ্যে তুমি জানো রেমালের যে গতিবেগ, সেই গতিবেগে কিন্তু ভয়ঙ্কর গতিবেগ ছিল। 120 থেকে 25 কিলোমিটার যে ঝড়ের তাণ্ডব দেখেছে রাজ্যবাসী। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর 24 পরগনার সুন্দরবন লাগোয়া যে ব্লক রয়েছে, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, হাসনাবাদ এবং সীমান্ত যেখানে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত, একেবারে স্বরূপনগর সীমান্ত, সে একাধিক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে সেই আস্তে আস্তে তারা স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে। বিশেষ করে যে ছবিটা দেখা গেছে আজকে সকাল থেকে, যে নদীর পাড়ের বাসিন্দাদের চোখে মুখে আতঙ্কের ছাপ থাকলেও কিন্তু ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। একদিকে ধামাখালী অর্থাৎ রায়মঙ্গল কালিন্দী নদীতে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে, ছোটো কলাগাছি নদী, সন্দেশখালীর বিভিন্ন যে ফেরিঘাট রয়েছে সেখানে যাতায়াত করছে মানুষ।
অন্যদিকে লেবুখালী অর্থাৎ হিঙ্গলগঞ্জের লেবুখালী ও দুলদুলির যে ফেরিঘাট 3 নদীর মোহনা সেখানে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। ইতিমধ্যে তুমি জানো যে বিশেষ করে উত্তর 24 পরগনার যে সুন্দরবন এলাকায় যে বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 1853টি কাঁচা বাড়ি, কাঁচা পাকা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 48টা পোলিং বুথ, অর্থাৎ সামনে 1 জুন যে নির্বাচন রয়েছে 2024-এর শেষ দফা, তার 7ম দফা লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে বুথ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো জেলা প্রশাসনের তরফ থেকে সেগুলো নির্দেশ দেওয়া হয়েছে তাকে দ্রুত তাদের স্বাভাবিক করার। অন্যদিকে 38টা বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে, যেগুলো একেবারে বিপর্যস্ত হয়েছে। যে কিছু কিছু জায়গায় এখনো কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, সেখানে বিদ্যুৎ কর্মীরা লাগাতার কাজ করে যাচ্ছে। যে এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সমস্ত এলাকা এবং উপকূলবর্তী এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেক্ষেত্রে কতটা তৎপর রয়েছে প্রশাসন, কতটা মেরামতের কাজ চলছে সেখানে? দেখো, বিগত দিনে আয়লা, আমফান, ইয়াসের মতো যে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইতিমধ্যে রাজ্য প্রশাসনকে দক্ষ প্রশাসককে কাজে লাগানো হয়েছিল। অর্থাৎ সেখানকার যা দক্ষ যারা সামনের থেকে নেতৃত্ব দিয়ে যাতে বড় সড়ো জনের বিপর্যয়ের মধ্যে না পড়ে তার জন্য আগাম রাজ্য প্রশাসন সতর্কতা জারি করেছিল, যার কন্ট্রোল রুম করা হয়েছিল বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে। সেখান থেকে বিভিন্ন জায়গায়, একদিকে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল, অন্যদিকে বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় দলকে নামানো হয়েছে, সিভিল ভলেন্টিয়ারদের নামানো হয়েছে, যাতে প্রশাসন ইতিমধ্যে সব রকম ব্যবস্থা নিয়েছে। প্রায় 21,000 মানুষ এখনও পর্যন্ত ত্রাণ শিবিরে রয়েছে সন্দেশখালী এবং হিঙ্গলগঞ্জে। তাদের পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করা হয়েছে, বাচ্চাদের গুঁড়ো দুধের ব্যবস্থা করা হয়েছে। সেই দিকে অন্যদিকে বিভিন্ন জায়গায় যে নদীবাঁধগুলো কাজ করা হচ্ছিল, স্থানীয় প্রশাসন নদীবাঁধগুলোকে মেরামতি করা যাতে বড় বিপর্যয় না হয় তার জন্য মেরামতি করার চেষ্টা চালাচ্ছে। সব মিলিয়ে গোটা প্রক্রিয়া কিন্তু জেলা প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। এটা তুমি দেখতে পাচ্ছ। পাশাপাশি যে সীমান্ত এরিয়া স্বরূপনগর ব্লকের যে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে যে 30 জন জনপ্রতিনিধি আছে, তারা নিজেদের অর্থ, তুমি জানো রাজ্য নির্বাচন কমিশনের বিধি রয়েছে, সেই বিধিকে যাতে লঙ্ঘন না হয় তারা নিজেদের অর্থ দিয়ে প্রায় 300টি পরিবারের হাতে তারা ত্রিপল তুলে দিয়েছে, পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করেছে। প্রশাসন কিন্তু কড়া পদক্ষেপ, অর্থাৎ প্রশাসন কিন্তু সদা তৎপর রয়েছে যাতে সেখানে যারা বিপর্যস্ত অবস্থায় রয়েছেন, যে সমস্ত মানুষরা ত্রাণ শিবিরে রয়েছেন, তাদের যাতে কোনো রকম কোনো অসুবিধায় পড়তে না হয় সেই কারণে কিন্তু প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থাপনা রাখা হয়েছে। আপাতত ধন্যবাদ তোমায় সঞ্জিত চক্রবর্তী, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। রেমাল দুর্যোগের মধ্যে বিনা চিকিৎসায় মৃত্যু 1 মাসের শিশুর। অভিযোগ হাসপাতালে জেনারেটর চালানো হয়নি। ঘটনার তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাগর গ্রামীণ হাসপাতালের এই ঘটনা, যেখানে রেমাল পরবর্তী সময়ে 1 মাসের শিশুর মৃত্যুর ঘটনা ঘটল এবং চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলা হচ্ছে শিশুর পরিবারের তরফ থেকে, যে সেখানে গিয়েও সঠিক চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি ওই শিশুকে, যার কারণেই মৃত্যু হয়েছে তার। অভিযোগ হাসপাতালে জেনারেটর চালানো হয়নি। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, ঠিক কি জানা যাচ্ছে, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে অভিযোগের পর? এবং যেটা তুমি জানো যে ঘূর্ণিঝড় রেমালকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু বিগত 3 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল সুন্দরবন এলাকা জুড়ে, এবং এরকম একটা পরিস্থিতিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল সুন্দরবনের একাধিক ব্লক। এই যে গঙ্গাসাগর ব্লক, এই গঙ্গাসাগর ব্লক গত রবিবার সারাদিন এবং সোমবার সারাদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছিল। এরকম পরিস্থিতিতে গতদিন অর্থাৎ সোমবার সকালবেলা গঙ্গাসাগর ব্লকেরই খান সাহেব আবাদ এলাকার বাসিন্দা শিবশঙ্কর মাহাতো তার 1 মাসের শিশু কন্যাকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে রুদ্রনগর যে হাসপাতাল অর্থাৎ সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। পরিবারের তরফে যেমনটা অভিযোগ, যে যেই সময় ওই শিশুকন্যাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয় সেই সময় কিন্তু ওই হাসপাতালে চিকিৎসক ছিলেন না। পরে চিকিৎসক আসলেও চিকিৎসা ব্যবস্থার যথেষ্ট গাফিলতি হয়েছে বলে পরিবারের তরফে দাবি করা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে। এবং যেমনটা আরও অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফে, যে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় হসপিটাল ছিল, কিন্তু শিশুটার সেই মুহূর্তে গ্যাসের প্রয়োজন ছিল এবং বিদ্যুৎ না থাকার কারণে তাকে গ্যাস দেওয়া হয়নি। হাসপাতালের তরফে জেনারেটর চালানো হয়নি এবং ঠিক এই কারণেই শিশুটির এই যে হাসপাতালের যে স্বাস্থ্য পরিষেবার গাফিলতি, তার কারণেই কিন্তু শিশুটির মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যে হাসপাতালের তরফে কিন্তু অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার
মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে তিনি যেমনটা বলেছেন। পরিবার অভিযোগ করছে যে হাসপাতালের গাফিলতি রয়েছে। ধন্যবাদ কোয়েল। আমরা কথা বললাম প্রতিনিধি কোয়েল মণ্ডলের সঙ্গে। ভোটের মরশুমে শাসক দলের দাদাগিরি, দল ছেড়ে বিজেপি করা এবং জব কার্ডের টাকা তুলে না দেওয়ায় বৃদ্ধকে মারধর। থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার মন্দিরবাজার বিধানসভার ধনুরহাট গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর এলাকায়। জব কার্ডের টাকা শাসক দলের হাতে তুলে না দেওয়ায় বৃদ্ধকে মারধর করা হয়েছে অভিযোগের তীর বুথ সভাপতি ও স্টিয়ারিং কমিটির সদস্য তপন মুখার্জির বিরুদ্ধে। আমার পার্টি আমার সঙ্গে চপকে যাচ্ছ, আমাকে বলছে না তুমি মিটি শুনে যাবে, তুমি মিডিল মাই শুনে যাবে। তার সঙ্গে টাকার কি প্রয়োজন? টাকার কিসের প্রয়োজন? তুমি আমাকে টাকাটা আমার পার্টিতে তুমি আমার পুকুরের টাকা কথা শুনে তুমি আমাকে চিন্তা করো। টাকার সময় তখন মনে ছিল না, তখন টাকা তুলে দিই না, তখন টাকা তুলে ছিল না, তখন টাকা আমার তুলে এটা কিসের টাকা? এটা কি আসছে না? আমি হ্যাঁ অন্য কোনো টাকা দেওয়া হয়েছে, যদি অন্য কোনো টাকা সাথে টাকা আমি কথা বলি। হ্যাঁ আমার কাছে এসে অ্যাকাউন্ট রেখেছিলি নাকি? হ্যাঁ আমার ঘর নিয়ে আমার তো অ্যাকাউন্ট রেখেছিলি কি করতে? যে আমার বাবার মার ভাতার টাকাটা ঢোকা আমি তুলে দেবো। টাকা দেবে না ভালো হতো, প্রত্যেকদিন প্রত্যেকদিন পিটবো, প্রত্যেকদিন পিটবো। তোর কোন ঠাকুর দেওয়া যায় আমি দেখবো আজকে। এলাকার কয়েকজন বাসিন্দা জব কার্ডে টাকা ঢোকার পর সেই টাকা শাসক দলকে না দেওয়ায় বাজার থেকে ফেরার পথে সুনীল মণ্ডল, প্রবীর মণ্ডল সহ কয়েকজন বৃদ্ধকে মারধর করা হয় বলে অভিযোগ। তবে মারধরের কথা অস্বীকার করেন অভিযুক্ত ওই তৃণমূল নেতা। মন্দিরবাজার থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছিলেন আহতরা। পুলিশ ইতিমধ্যে তদন্ত করতেও শুরু করেছে। সম্পূর্ণ ভুল দাদা। ওরা পুকুর কাটার সময় আমার কিছু টাকা ধার নিয়েছিল, বলেছিল দাদা খুব অসুবিধা, গরিব লোক আমরা, জব কার্ডে কাজ করেছি, টাকা পেলে দিয়ে দেবো, শোধ করে দেবো। এবার টাকা ঢুকেছে জব কার্ডে, ঢোকার পরে আমরা গিয়ে বললাম যে ভাই আমাদের যে টাকাটা নিয়েছিলে দাও। সেই টাকাটা চাওয়ার জন্য কথোপকথন হয়েছে, কথার হয়েছে, এছাড়া অন্য কিছু নয়, কোনো মারধরের ঘটনা ঘটেনি। 100 দিনের কাজের টাকা যে লুট হয়েছে, যেভাবে তৃণমূলের নেতা মন্ত্রীদের পকেটে গিয়েছে সেটা সবার জানা। মন্দিরবাজারে রিসেন্ট যে ঘটনা ঘটেছে আমি তা জানি, সেটা তার টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, তার প্রাপ্য টাকা ঢুকেছে, সেই টাকা তাদের দিয়ে দিতে হবে। সে কিছু টাকা রেখেছিল বলে তাকে মারধর করা হয়েছে, তার সাইকেল কেটে নেওয়া হয়েছে। আর পুলিশ প্রশাসন তার যে জঘন্য রূপ প্রকাশিত হয়েছে, মন্দিরবাজার আইসিকে আমি বলেছি যে আপনি দ্রুত এর ব্যবস্থা নিন। ভোট মিটতেই প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠী কোন্দল পূর্ব বর্ধমানে। সেখানে দেখা গেল যে শাসক দলের গোষ্ঠী কোন্দল সামনে আসতে এবং যে সংঘর্ষ, সেই ঘটনা পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে ব্লক সভাপতির সঙ্গে বিধায়কের বিরোধ, দুপক্ষের হাতাহাতিতে জখম হয়েছে 5 জন। জখমদের মধ্যে উকরিদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হাবিবুর রহমান, তাঁর ছেলে শেখ মেহবুব রহমান ওরফে আকাশ ও ভাইপো শেখ মাইনুল রহমান। মেহবুবের অভিযোগ তারা খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগের অনুগামী। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, ঠিক কি অভিযোগ এবং কি বলছেন তারা? হ্যাঁ দেখো ইন্দ্রাণী, গতকাল রাত্রিবেলায় খণ্ডঘোষ বলে যে জায়গা রয়েছে, বিধানসভা আছে, সেই বিধানসভায় একটি জায়গা রয়েছে, সেই জায়গাটির নাম হলো উকরি। সেই উকরিতে তাদের এই অঞ্চল ব্লক সভাপতিদের বাড়ির মধ্যে একটা চাতাল ছিল, সেখানে বসে গল্প করছিল রাত্রি 9টা নাগাদ। সঙ্গে ছিল তার ছেলে, ভাইপো এবং আরো 2 জন। সেই সময় তাদের অভিযোগ অতর্কিতভাবে হামলা চালায় তাদের উপর এবং তাদেরকে নিয়ে যাওয়া হয় প্রথমে খণ্ডঘোষ যে ব্লক স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে, তারপর সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। যেটা জানা যাচ্ছে, তারা অভিযোগ করছে যে এলাকার বিধায়ক নবীন চন্দ্র বাগের অনুগামী বলি তাদের ওপর এলাকার যে ব্লক সভাপতি, অঞ্চল ব্লক সভাপতি আছে, তিনি মারধর করেছেন। তার যে লোক রয়েছে তারা এসে মারধর করেছে, টাঙ্গির কোপে কোপানো হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা যেটা বলছে, দীর্ঘদিন ধরে যে বিধায়কের সঙ্গে এবং ব্লক সভাপতির একটা দ্বন্দ্ব চলছে, সেটা প্রকাশ্যে কিন্তু ভোট মিটতেই আবার চলে এলো। ভোটের আগে কিন্তু এই ঘটনা আমরা আবার দেখেছিলাম। এই ঘটনার
পুনরাবৃত্তি হল গতকাল রাত্রিবেলায়, এবং আশঙ্কাজনক অবস্থায় কিন্তু এই মুহূর্তে বর্ধমান মেডিকেল হসপিটালে ব্লক সভাপতি ছেলে ভর্তি রয়েছে এবং তার সঙ্গে আরো 2 জন ভর্তি রয়েছে। ইন্দ্রাণী, ধন্যবাদ চন্দন। কথা বললাম প্রতিনিধি চন্দন সেনগুপ্তের সঙ্গে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে শাসক দলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে, ভোট মিটতেই প্রকাশ্যে এলো শাসক দলের গোষ্ঠীকোন্দল। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে ব্লক সভাপতির সঙ্গে বিধায়কের বিরোধ, দুপক্ষের হাতাহাতিতে জখম হয়েছেন মোট 5 জন। আসবো পরের খবরে। কন্ট্রোল রুমের সিসিটিভি বন্ধ, অভিযোগ তৃণমূল এবং বিজেপির। ঝাড়গ্রাম মহিলা কলেজে প্রায় 2 ঘন্টা ধরে বন্ধ ছিল সেখানকার সিসিটিভি। ঝাড়গ্রাম লোকসভার 33 নম্বর STPC কেন্দ্রের ঘটনা, যেখানে সিসিটিভি বন্ধ থাকায় একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কন্ট্রোল রুমের সিসিটিভি বন্ধ। ঝাড়গ্রাম মহিলা কলেজে প্রায় 2 ঘন্টা বন্ধ থাকে সিসিটিভি। ঝাড়গ্রাম লোকসভা 33 নম্বর STPC কেন্দ্রের ঘটনা। একদমই তাই, ঝাড়গ্রাম মহিলা কলেজে সেখানে 2 ঘন্টা ধরে বন্ধ ছিল সিসিটিভি এবং এই অভিযোগ তৃণমূল বিজেপি উভয়ের তরফ থেকেই তোলা হয়েছে। যেখানে কন্ট্রোল রুম করা হয়েছে সেই কন্ট্রোল রুমেরই সিসিটিভি বন্ধ ছিল। প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত হয়ে যায়, কিন্তু এই 2 ঘন্টা ধরে বন্ধ ছিল সিসিটিভি। ঝাড়গ্রাম মহিলা কলেজের ঘটনা এবং ঝাড়গ্রাম লোকসভা 33 নম্বর STPC কেন্দ্রের এই ঘটনা। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি অশোক ভট্টাচার্য। অশোক, কি জানা যাচ্ছে যে অভিযোগ করা হচ্ছে সিসিটিভি বন্ধ ছিল? আজকে ভোর 3:35 নাগাদ এই ঘটনাটা ঘটে এবং 5:12 নাগাদ এই সমস্যার সমাধান হয়। যদিও এই ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছিলেন জেলাশাসক তথা রিটার্নিং অফিসার, জেলা রিটার্নিং অফিসার মৌমিতা গোদরা বসু এবং বিভিন্ন দলের প্রার্থীরা পৌঁছেছিলেন। তৃণমূলের প্রার্থী, অপরদিকে বিজেপি প্রার্থী। এবং এই 2 ঘন্টা কেন বন্ধ ছিল কি বিস্তারিত পরবর্তী ক্ষেত্রে যেটা জানা যায় যে এমসিবি পড়ে যাওয়ার জন্য কারেন্টের একটা অফের, এবং তার ফলেই কিন্তু যেটা দেখার জন্য যে সিসিটিভি যেগুলো রাখা হয়েছিল সে যে জায়গাগুলি কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুমের সিসিটিভিটা বন্ধ হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে ওই 12-14টি সিসিটিভি পরবর্তী ক্ষেত্রে চালু হয়, কিন্তু 2 পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে 2 ঘন্টা যে বন্ধ ছিল, সেই 2 ঘন্টা যে বন্ধ থাকার যে সিসিটিভি যে ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ দেখার জন্য কিন্তু তারা আর্জি জানিয়েছে। এখন পরিস্থিতি যেটুকু আছে, প্রায় 7-8 ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত সে সমস্যার সমাধান হয়েছে এবং মানে সেই রকম উত্তপ্ত পরিস্থিতি যেটা তৈরি হয়েছিল ভোরবেলায়, সেই উত্তপ্ত পরিস্থিতি এখন শান্ত আছে। ধন্যবাদ অশোক। কথা বললাম প্রতিনিধি অশোক ভট্টাচার্যের সঙ্গে। বিমানে বোমাতঙ্ক, আতঙ্কে হুলস্থুল যাত্রীদের। বিমানে বোমা রাখা হয়েছে, পরে কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয়। দিল্লি বিমানবন্দর থেকে বারাণসী যাওয়ার পথে এই ঘটনা ঘটে, যেখানে বিমানে এই ধরনের হুমকি বার্তাই আসে যে ওই বিমানের মধ্যে রাখা রয়েছে বোমা। তড়িঘড়ি বিমান থেকে নামিয়ে নিয়ে আসা হয় যাত্রীদেরকে। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে, যেখানে আপৎকালীন দরজা দিয়ে সব যাত্রীকে সেখান থেকে উদ্ধার করে বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে। প্রত্যেককেই নিরাপদে বের করে আনা হয় বলে খবর। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, তল্লাশিতে সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি, কিন্তু এই বোমাতঙ্কের খবর পাওয়া মাত্রই যাত্রীরা আতঙ্কে চলে আসেন এবং ইমার্জেন্সি গেট দিয়ে প্রত্যেককে উদ্ধার করা হয়, নিরাপদে নামিয়ে আনা হয়েছে প্রত্যেকে বলে জানা যাচ্ছে। ইন্ডিগো বিমানের এই ঘটনা, যেখানে দিল্লি থেকে বারাণসী যাচ্ছিল বিমানটি এবং হঠাৎ করেই একটি হুমকি বার্তা আসে বিমানের মধ্যে, যে বিমানের মধ্যে রাখা রয়েছে বোমা, এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই হুলস্থুল পড়ে যায় বিমানের মধ্যেই। তড়িঘড়ি বিমান থেকে যাত্রীদেরকে বের করে নিয়ে আসা হয়। বিমানের সমস্ত যাত্রী, তাদেরকে আপৎকালীন দরজা দিয়ে বাইরে নিয়ে আসা হয়। যদিও পরবর্তী সময়ে জানা যায় যে এই বিমানের মধ্যে তেমন কিছুই ছিল না। আপনাদের আরেকবার জানিয়ে রাখবো, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে আপৎকালীন দরজা দিয়ে বিমান থেকে বের করে নিয়ে আসা হচ্ছে যাত্রীদেরকে।
রেমালের দুর্যোগ কাটিয়ে স্বাভাবিক ছন্দে দীঘা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আকাশ, পর্যটকদের সমুদ্র স্নানের অনুমতি দেওয়া হয়েছে। জোয়ারের সময় নামতে বারণ করা হয়েছে শুধুমাত্র পর্যটকদের, এমনটাই জানা যাচ্ছে। তবে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা দীঘার। একদমই রেমালের কারণে যে ছবি আমরা দেখেছিলাম যে উত্তাল হয়েছিল সমুদ্র, এবং যার কারণে সেখানে আসা পর্যটক তাদেরকেও সমুদ্র স্নানে নিষেধ করা হয়েছিল। জেলা প্রশাসনের তরফ থেকে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, বাইকিং করা হচ্ছিল। তবে রেমালের এই ঘূর্ণিঝড়ের পর একদিন অতিক্রান্ত হয়ে গেছে, আবারও স্বাভাবিক ছন্দে দেখা যাচ্ছে দীঘাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানকার আকাশ পরিষ্কার, পর্যটকরা তারাও সমুদ্র স্নানের অনুমতি পেয়েছেন, যার কারণে বেজায় খুশি তারা। জোয়ারের সময় নামতে দেওয়া হবে না, যদিও পর্যটকদের এমনটাই কিন্তু বলা হয়েছে। এই মুহূর্তে দীঘার ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে রেমাল ঘূর্ণিঝড়ের একদিন পেরিয়ে যাওয়ার পর স্বাভাবিক ছন্দে ফিরছে দীঘা। আরো বারো এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।